ইসরায়েলের আজকের যে সামরিক আর প্রযুক্তিগত শক্তি তার পেছনে কিন্তু লুকিয়ে আছে প্রায় ৪,০০০ বছরের এক বিশাল জটিল ইতিহাস। আর এটা মানে শুধু একটা দেশের জন্মের গল্প ভাবলে ভুল হবে। এটা আসলে টিকে থাকার এক মহাকাব্য। দেখুন, এই কথাটা কিন্তু একদম ঠিক। ইহুদিদের পুরো ইতিহাসটাই যেন এরকম নাটকীয় আর বারবার ধ্বংসের মুখ থেকে ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প। বলা যায় মৃত্যুর মুখ থেকে বারবার নতুন করে জন্ম নেওয়ার এক কাহিনী। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব হলো? একটা জাতি যারা প্রায় ২,০০০ বছর ধরে পুরো দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা কিভাবে তাদের পূর্বপুরুষের জমিতে ফিরে এসে একটা আধুনিক রাষ্ট্র তৈরি করল? চলুন আজ এই গল্পটারই গভীরে ঢোকা যাক। এই গল্পের শিকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক অনেক পেছনে, প্রায় ৪,০০০ বছর আগে, সেই মেসোপটেমিয়ার ধুলোমাখা পথে নবী আব্রাহামের সময়ে। তো ধর্মগ্রন্থ অনুযায়ী সবকিছু শুরু হয় একটা প্রতিশ্রুতি দিয়ে। ঈশ্বর আব্রাহামকে কেনান দেশে প্রতিশ্রুতি দেন। এর কয়েক শতাব্দী পর নবী মুসা ইহুদিদেরকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে আসেন। এই ঘটনাটাকেই বলা হয় এক্সোডাস। এরপর প্রায় ১,০০০ খ্রিস্টপূর্বাব্দে রাজা ডেভিড সব ইহুদি গোষ্ঠীকে এক করে জেরুজালেমকে তার রাজধানী বানান, আর তার ছেলে রাজা সলোমন তৈরি করেন প্রথম টেম্পল, যা হয়ে ওঠে ইহুদিদের ধর্ম আর পরিচয়ের কেন্দ্রবিন্দু। কিন্তু ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনিয়ানরা সেই টেম্পলটা ধ্বংস করে দেয় আর ইহুদিদের নির্বাসনে পাঠিয়ে দেয়। এখান থেকেই শুরু হয় তাদের কষ্টের এক নতুন অধ্যায়। যদিও তারা ফিরে এসেছিল এবং দ্বিতীয় টেম্পলও তৈরি করেছিল, কিন্তু ৭০ খ্রিস্টাব্দে রোমানরা সেটাও ধ্বংস করে দেয়। আর এরপরই শুরু হয় নির্বাসনের এক দীর্ঘ কষ্টকর অধ্যায়, যা চলেছিল প্রায় ২,০০০ বছর ধরে। এই যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই সময়টাকেই বলে ডায়াসপোরা। ইহুদিরা তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রাশিয়া, পোল্যান্ড, জার্মানির মতো নানা দেশে আশ্রয় নিয়েছিল। কিন্তু যেখানেই তারা থাকত না কেন, তাদের মনের টানটা কিন্তু সবসময়ই ছিল জেরুজালেমের দিকে। আর এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। রোমানরা চেয়েছিল এই ভূমির সাথে ইহুদিদের সব সম্পর্ক মুছে ফেলতে, আর তাই তারা এই অঞ্চলের নাম বদলে রাখে প্যালেস্টাইন। উদ্দেশ্যটা ছিল পরিষ্কার, ইতিহাস থেকে তাদের চিহ্ন মুছে দেওয়া। কিন্তু এত কিছুর পরেও, শত শত বছরের অত্যাচার আর বঞ্চনার মধ্যেও তারা একটা স্বপ্নকে ঠিক বাঁচিয়ে রেখেছিল। প্রতি বছর প্রার্থনার শেষে তারা বলতো, আগামী বছর জেরুজালেমে। ভাবুন একবার, এই ছোট্ট একটা বাক্যই প্রায় ২,০০০ বছর ধরে তাদের ফিরে আসার স্বপ্নটাকে জ্বালিয়ে রেখেছিল। আচ্ছা, এবার গল্পে একটু ফাস্ট ফরওয়ার্ড করা যাক। চলে আসি ১৯ শতকে। এই সময় ইউরোপে ইহুদি বিদ্বেষ এত বেড়ে গিয়েছিল যে এর রিয়াকশনে একটা নতুন রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়। আর এই আন্দোলনটাই তাদের হাজার বছরের স্বপ্নকে সত্যি করার রাস্তা তৈরি করে দেয়। এই আন্দোলনটার নাম হল জায়োনিজম। এর একটাই মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য তাদের সেই ঐতিহাসিক মাতৃভূমিতে একটা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র তৈরি করা, এমন একটা জায়গা যেখানে তারা নিরাপদে থাকতে পারবে। আর থিওডর হার্টজেলের মতো নেতারা এই হাজার বছরের পুরনো স্বপ্নটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার কাজ শুরু করেন। তো এই স্বপ্নটা সত্যি হল কিভাবে? এর কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ ছিল। প্রথমত, থিওডর হার্টজেলের লেখা দ্য জিউইশ স্টেট বইটা সারা বিশ্বের ইহুদিদের মধ্যে নিজেদের একটা দেশের ধারণাটাকে জনপ্রিয় করে তোলে। এরপর ১৯১৭ সালে আসলো বেলফোর ডিক্লারেশন, যেখানে ব্রিটিশদের মতো একটা বিশ্বশক্তি প্রথমবার এই আইডিয়াকে সাপোর্ট করল। তারপর যা ঘটল তা হল হলোকাস্টের ভয়ঙ্করতা। এটা একটা আলাদা রাষ্ট্রের প্রয়োজনকে আরও অনেক বেশি জরুরি করে তুলল। আর সবশেষে ১৯৪৭ সালে জাতিসংঘ একটা পার্টিশন প্ল্যান দিল, যা একটা রাষ্ট্র তৈরির আইনি কাঠামোটা তৈরি করে দিল। হলোকাস্টে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। এই ভয়ঙ্কর গণহত্যা পুরো পৃথিবীর বিবেককে নাড়িয়ে দেয়। আর এটাই ছিল সেই শেষ ধাক্কা বা ফাইনাল ক্যাটালিস্ট, যা বিশ্বকে বুঝিয়ে দেয় যে ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র থাকাটা কতটা জরুরি। হলোকাস্ট থেকে যারা বেঁচে ফিরেছিলেন তাদের ভেতরে জেদটা ছিল পাথরের মতো শক্ত। তাদের একটাই প্রতিজ্ঞা ছিল, আর পালানো নয়, এবার নিজেদের দেশের জন্য লড়তে হবে, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই মনোভাবটাই তাদের ভবিষ্যতের রাস্তাটা ঠিক করে দিয়েছিল।
আর এরপর আসলো সেই ঐতিহাসিক দিনটা ১৪ই মে ১৯৪৮ ইসরায়েল নিজেদের স্বাধীনতা ঘোষণা করল। কিন্তু সেই স্বাধীনতার আনন্দটা ছিল মাত্র কয়েক মুহূর্তের, কারণ ঘোষণার সাথে সাথেই শুরু হয়ে গেল অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধ। ভাবুন, স্বাধীনতার ঠিক পরের দিন মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন আর ইরাক পাঁচটা আরব দেশের সেনাবাহিনী একসাথে ঝাঁপিয়ে পড়ল সদ্য জন্ম নেওয়া দেশটার উপর। নতুন এই দেশটির না ছিল যথেষ্ট অস্ত্র, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী, ছিল শুধু টিকে থাকার এক অদম্য জেদ। এই একই যুদ্ধকে কিন্তু দুই পক্ষ দুইভাবে দেখে। ইসরায়েলিদের কাছে এটা হলো তাদের স্বাধীনতার যুদ্ধ, সব প্রতিকূলতার বিরুদ্ধে এক অবিশ্বাস্য জয় যা তাদের একটা দেশ এনে দিয়েছে। আর ফিলিস্তিনিদের কাছে এটা হলো নাকবা, মানে মহাবিপর্যয়, কারণ এই যুদ্ধের ফলে প্রায় ৭ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন। অর্থাৎ একটা জাতির জন্ম হয়েছিল আরেকটা জাতির বিপর্যয়ের মধ্যে দিয়ে। তো যেহেতু জন্মটাই হয়েছিল যুদ্ধের মধ্যে দিয়ে, তাই ইসরায়েল প্রথম দিন থেকেই বুঝে গিয়েছিল যে টিকে থাকতে হলে শক্তিশালী হতে হবে। তাই তারা সামরিক আর প্রযুক্তিগত শক্তি বাড়ানোর দিকেই সবথেকে বেশি মনোযোগ দেয়। বলতে পারেন তারা যেন আগুনের মধ্যে দিয়ে নিজেদের জন্য একটা দুর্গ তৈরি করেছে। ইসরায়েলের এই নিরাপত্তার কয়েকটা মূল স্তম্ভ আছে, যেমন ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধ, যেটা এই অঞ্চলের ম্যাপটাই বদলে দিয়েছিল। আবার ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধ, যা তাদের শিখিয়েছিল যে এক মুহূর্তের জন্য অসতর্ক হওয়া চলবে না। এর সাথে আছে তাদের বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ আর রকেট হামলা থেকে বাঁচার জন্য আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রযুক্তি। এই সবকিছু মিলেই তাদের সুরক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছে। তো ৪,০০০ বছরের একটা স্বপ্ন সত্যি হলো, একটা দেশ তৈরি হলো। কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, শান্তির পথে যাত্রাটা কি শেষ হয়েছে? এই দীর্ঘ ইতিহাসটা একদিকে যেমন টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প, ঠিক তেমনি এটা একটা অমীমাংসিত সংঘাতেরও গল্প। আর সেই গল্পের শেষটা হয়তো এখনও লেখা বাকি।